এদিকে হাদিকে হত্যা চেষ্টার আসামিকে পালাতে সহায়তাকারী সন্দেহভাজন বেঞ্জামিন চিরাংকে শেরপুরের বারোয়ামারি থেকে আটক করেছে বিজিবি। সকালে বিজিবি ক্যাম্পে এক ব্রিফিংয়ে ময়মনসিংহ বিজিবির সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, হাদিকে হত্যা চেষ্টার আসামি যাতে ভারতে পালাতে না পারে সেজন্য ময়মনসিংহের সাথে ভারতীয় সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে নলিতাবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। শনিবার সন্ধ্যা রাত 8টা পর্যন্ত তারা আমাদের কাছে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত বর্ডার ক্রস করেনি। এটা হচ্ছে একজনের প্রশ্ন। তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে এবং ফিলিপ সেটা জানে। এই জন্যই আসলে ফিলিপের কথাটা বারবার এখন উঠে আসতেছে। আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা কাজ করছি। আজকে যে যাকে ধরা হয়েছে বেঞ্জামিন চিরার নাম, সে ফিলিপের খুব নিকট আত্মীয় একজন। আমরা ধারণা করছি সেও ফিলিপের সহযোগী হিসেবে কাজ করেছে ফিলিপের অবস্থান জানার জন্য বা পাচারকারী হিসেবে তারা কতটুকু হেল্প করেছে এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে কিছু কিছু প্যারামিটারে অবনতি হয়েছে বলে জানা গেছে। সামগ্রিকভাবে তার অবস্থা স্থিতিশীল নয়। এমন অবস্থায় বিদেশে নেওয়া সম্ভব নয়। মেডিকেল বোর্ড আপাতত দেশে রেখেই চিকিৎসা দিয়ে যাচ্ছে। হাসপাতালের আইসিইউতে বেগম জিয়াকে ইলেকটিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার, ফুসফুস, ডায়াবেটিস ও কিডনির মতো নানা জটিলতায় ভুগছেন। দেশি বিদেশি প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে। মেডিকেল বোর্ডকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সবকিছু মোকাবিলা করে সবাইকে সাথে নিয়ে নির্বাচন করবে কমিশন। সকালে রাজধানীতে জেন ভোট ফেস্টিভ্যালে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি দাবি করে সিইসি বলেন, দুই একটি খুন খারাপি বিচ্ছিন্ন ঘটনা। ওয়াহিদুল্লাহ মামুনের প্রতিবেদন। রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন সেন্টার ভোট কেন্দ্র। বাইরে তরুণ ভোটারদের দীর্ঘ সারি, ভোট দেওয়ার জন্য অপেক্ষা। এবারই প্রথম ভোট দেবেন তারা। ভোটার তালিকা নিয়ে প্রস্তুত পোলিং এজেন্ট, পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কার্যক্রমে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়ম মেনে ভোট দিচ্ছেন সবাই। জাতীয় নির্বাচনের আগে এ ধরনের মক ভোটিং ভোট দানে উৎসাহের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াকে সহজ করবে বলে মনে করছেন তরুণ ভোটাররা। আজকে এখানে ডেমো ভোট দিলাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় অভিজ্ঞতা। আগামী নির্বাচনে ভোট দিব ইনশাআল্লাহ। মজা পেলাম দিয়ে, ভালোই লাগলো, নতুন কিছু ট্রাই করছি, সো ভালো লাগছে। এই নির্বাচনটা আসলে সবথেকে জটিলতম নির্বাচন, তো আমরা আসলে এই নির্বাচন সম্পর্কিত বিষয়গুলো জানতেই আসলে এখানে আসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4 কোটিরও বেশি তরুণ ভোটার রয়েছেন। তাই নির্বাচন কমিশন ও বিভিন্ন দাতা সংস্থার পক্ষ থেকে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজন করা হয়েছে জেন ভোট ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি এবারে নির্বাচনকে অতীতের যে কোনো সময়ের চেয়ে আলাদা নির্বাচন দাবি করেন। আগামীতে একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। ইনশাল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। এবারের তরুণ ভোটাররাই আগামীর সরকার গঠনে মূল চালিকা শক্তি বলে আশা করা হচ্ছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণের কথা রয়েছে। এর আগে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক এভার কেয়ার হাসপাতালে ওসমান হাদির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ইফতেখার রেজার রিপোর্ট।
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দুপুরে 1:15 এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করানো হয়। শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়নের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান জানান, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হাদির চিকিৎসার সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করবেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভারকেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এখন আপনারা সবাই দোয়া করবেন, ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনির, হার্ট এবং রেসপিরেশন, এই 3টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে, যে কারণে উনি এই ফ্লাইটটা কমপ্লিট করতে পারবেন। এর আগে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করেন নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ। ব্রেনের যে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে সেটা ওইভাবেই আছে এবং ইডেমা কমার আমরা কোনো লক্ষণ দেখি নাই। ইডেমা আসলে ব্রেনের যে ইসকেমিক চেঞ্জটা সেটা তো দিনকে দিন আরও প্রমিনেন্ট হয়। আজকে যেহেতু নতুন করে কোনো সিটি স্ক্যান করা হয় নাই, সেহেতু তার আসলে নতুন করে ব্রেনের স্ক্যান না করা গেলে তার ইডেমার কন্ডিশনটা ঠিক আমরা বলতে পারবো না। তবে তার যে সাইন, ব্রেনের ফাংশনের ক্ষেত্রে যে সাইনগুলো আমরা দেখেছি, তার পিউপিল, তার লাইটের রেসপন্স কিনা বা অন্যান্য রিফ্লেক্সগুলো আছে কিনা, সেগুলো আমরা আসলে খুব একটা দেখি নাই। তবে আমরা আশা করি তার কন্ডিশন স্ট্যাটিক, সে ফাইট করছে আর কি। আমরা সবাই দোয়া করি। ওসমান হাদির সঙ্গে গিয়েছেন তার পরিবারের 2 জন সদস্য। এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে বিক্ষোভ মিছিল দিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয় ডাকসুর নেতৃবৃন্দ। বাংলা একাডেমি ও 3 নেতার মাজার পার হলে দোয়েল চত্বর মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিলে ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশ করে ডাকসু নেতারা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে এনসিপি ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। বেলা 12:30টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। তাতে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র ভারত থেকে হচ্ছে এমন অভিযোগ করে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির আক্রমণকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে দেশটি। ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমা করার পরও তারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে, যা আর বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে স্বরাষ্ট্র এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি আসে এই সমাবেশ থেকে, যেখানে অংশ নেয় এনসিপি, জামায়াতে ইসলামী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আপ বাংলাদেশ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। শহীদ মিনার প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে আয়োজিত হয় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের, যেখানে অংশ নেয় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সহ অ্যাক্টিভিস্টরা। বক্তারা অভিযোগ করেন, ভারতের ইন্ধনে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ চালানো হয়েছে। বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় প্রদান এবং ক্রমাগত ষড়যন্ত্র করে ইতোমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত। বাংলাদেশকে ভারতের গণরাজ্য যারা বানাতে চায়, আমাদেরকে যারা সেবাদান বানাতে চায়, এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ হচ্ছে হাদির উপর আক্রমণ। বাংলাদেশের এই খলনায়করা কিভাবে প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী হাদির উপর আক্রমণকারীদের ধরতে কার্যকর পদক্ষেপ নেয়নি। ওসমান হাদির উপর আক্রমণ বিচ্ছিন্ন ঘটনা। প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান।
এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা, তারা গুম সবকিছু দক্ষতা করতে পেরেছিল, কিন্তু 5ই আগস্টের পরে তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে। তার উপরে হামলা পুরো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোন নৈতিক অধিকার থাকে না। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব না। যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। এই বিক্ষোভ সমাবেশের সাথে সংহতি জানিয়েছে বিএনপি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত পলাতক চক্র মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়ে তাকে দলীয় ইতিহাসে পরিণত করেছিল, আর সেই অপচেষ্টার সুযোগ নিয়ে পরাজিত শক্তি নতুন ইতিহাস রচনার চেষ্টা করছে। তিনি বলেন, হাদির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রেরই অংশ। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনায় তিনি একথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজন করে এই আলোচনা অনুষ্ঠানের। আলোচনায় অংশ নিয়ে বক্তারা 1971 সালের মুক্তি সংগ্রামের সেসব রক্তঝরা দিনের স্মৃতিচারণ করেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পরাজিত চক্রকে মোকাবেলায় প্রতিশোধ প্রতিহিংসার পরিবর্তে বিজয়ের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি তখনও যেমন সক্রিয় ছিল, এখনো ঠিক একইভাবে তারা সক্রিয়। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। আর এই অপরামদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। তারেক রহমান বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেই। সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। কি ছিল ওসমান হাদির অপরাধ? স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে। বিএনপি নেতারা বলেন, নির্বাচনকে নিয়ে চলছে নানামুখী চক্রান্ত। জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোনো রকম অনিরাপত্তার দিকে ঝুঁকে দিব না। আওয়ামী লীগ না বলতে পারে, জামাত না বলতে পারে, কিন্তু বিএনপি আমাদের দেশের মানুষ এদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জানবে। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 48 ঘন্টার মধ্যে ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতার সহ 3 দফা দাবি কার্যকর না হলে স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে ডাকসু। 2 দফায় পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় ঘেরাও কর্মসূচি থেকে এই দাবি জানান ডাকসুর ভিপি আবু সাদেক কায়েম। নূর হোসেনের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির হামলাকারী ও নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেফতার সহ 3 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপির নেতৃত্বে ছাত্র জনতার ব্যানারে সচিবালয় ঘেরাও কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দোয়েল চত্বর ও হাইকোর্টের মাজার গেটে 2 দফায় পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবন মোড়ে পৌঁছায় মিছিল। সেখানে মিছিলটি আটকে দিলে ডাকসুর ভিপির নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে 3 দফা দাবি জানান। আমাদের ভাই ওসমান শরীফ হাদি ভাইকে হত্যাযজ্ঞ করেছে এবং জুলাই প্রজন্মকে হত্যাযজ্ঞ করেছে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা,
এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণ আন্দোলন শুরু হবে। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাকসুর বিবি আমাদের যে ছোট ভাই আমি যে কথা বলছি তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি যে আমরা এবার গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। পরে কর্মসূচি শেষ করে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দেন ডাকসু নেতারা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ৩ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্রশক্তি। দেশের সার্বিক আইন শৃঙ্খলার অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করেন ছাত্রশক্তির নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ওসমান হাদির জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশের মানুষ যেখানে সমব্যথী সেখানে সিএসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। এ সময় এমন বক্তব্যের ব্যাখ্যা চান তিনি। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। সিএসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসে দায়িত্ব জ্ঞানহীন আচরণ না করার অনুরোধ জানান জামায়াতের আমির। এ সময় তরুণ বিপ্লবীরা আহত হওয়ার আগে সরকারকে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের বাহিরের কোনো শক্তি আমাদের ওপর কেউ দাদাগিরি করুক সেটি আমরা চাই না। ফ্যাসিবাদের সাথে জামায়াত কখনো আপোষ করবে না জানিয়ে দলটির আমির জানান, সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতি তার লক্ষ্যে পৌঁছবে। এ সময় ফ্যাসিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করে। আমরা জাতিকে সুসংবাদ দিচ্ছি, সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ জাতি করব। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন অনুষ্ঠানে বাজেট বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। কমিশনের ব্যাপার এটা আমরা নির্বাচনটা বেঁধে ধরে বলবো না এত পাঠান, কারণ ওদের যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক তারপর অন্যটা যে এসে আছে ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। তো ইলেকশনের দিন গণভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে, ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই। তাসকিন আহমেদ, নাহিদ রানারা বিশ্বের দ্রুততম বল করার রেকর্ড ভাঙবেন সেই আশায় আছেন রেকর্ডের মালিক শোয়েব আখতার। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অনেক দূর যাবে, এমনটাই প্রত্যাশা পাকিস্তানের কিংবদন্তি এই ফাস্ট বোলারের। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে মেন্টর হিসেবে যুক্ত হয়ে এসব কথা জানান শোয়েব। কুশল ইয়াসিরের রিপোর্ট। গতির ঝড় তুলে প্রতিপক্ষের বুকে যিনি কাঁপন ধরাতেন সেই পাকিস্তানি পেসার শোয়েব আখতার এখন ঢাকায়। তাই তো সাবেক এই ফাস্ট বোলারকে ঘিরে বিরাজ করছে বাড়তি উন্মাদনা। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে তাকে। লম্বা ক্যারিয়ারের অভিজ্ঞতা বিনিময় করাই তার দায়িত্ব। 1999 বিশ্বকাপে এক ঝাঁক তারকা ঠাসা পাকিস্তানকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে চমক দেখিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচটার তিক্ততা এখনও এঁটে আছে শোয়েবের। 2026 টি-20 বিশ্বকাপে লিটনদের কাছে ভালো কিছু প্রত্যাশা শোয়েবের। Though we lost a great game of cricket against you guys back in 99, I was playing that match. ওই ম্যাচের সাক্ষী আমি। নিয়মিত জয় না পেলেও ক্রিকেটের প্রতি প্রজ্ঞা রয়েছে বাংলাদেশের। আশা করি আসন্ন টি-20 বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যাবে দলটি। তাদের জন্য শুভকামনা রইল। 2003 বিশ্বকাপে 161.3 কিলোমিটার গতির বল করে রেকর্ড গড়েন শোয়েব, যা এখনও অক্ষুণ্ণ। তবে বাংলাদেশের কেউ এই রেকর্ড ভাঙলে আফসোস থাকবে না বলে জানিয়েছেন এক সময়ের এই গতি তারকা। উপমহাদেশে জসপ্রীত বুমরা, নাসিম শাহদের পাশাপাশি তাসকিন আহমেদ, নাহিদ রানারা বেশ ভালো করছে। আমি চাই আমার রেকর্ডটা এদের মধ্যে কেউ ভাঙুক, আমার মতোই ভয়ঙ্কর বোলিং করুক। আমি চাই পেসাররা প্রতিটা মুহূর্ত উপভোগ করুক। প্রচণ্ড ব্যস্ততা থাকলেও সুযোগ পেলে বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখার ইচ্ছা ব্যক্ত করলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই তারকা। কুশল ইয়াসির,
এনটিভি নিউজ, ঢাকা।